তাহলে ফাইনালি কি আমরা একটা রিভার্সাল দেখতে পেতে চলেছি? কারণ এতদিন রেট কাট হওয়ার সম্ভাবনা যেটা 70-80%-এর কাছাকাছি ছিল, আজকে ডেটে দাঁড়িয়ে 100% পসিবিলিটি আছে যে রেট কাট হবেই 17th সেপ্টেম্বর। তার সাথে সাথে মার্কেটে আরও একটা নিউজ সার্কুলেট হচ্ছিল যে ইউএসডিটি তাদের যে সমস্ত বিটকয়েনগুলো ছিল সেগুলোকে সেল করে গোল্ড কিনছে। বাট ইউএসডিটির তরফে অফিসিয়ালি বয়ান চলে এসেছে এই পুরোপুরি তথ্যটা ভুয়ো। তো এখানেও কিন্তু মার্কেটের একটা পজিটিভ দিক ধরা পড়ছে। বাট এখানেই বাধা হয়ে দাঁড়াচ্ছে যে সমস্ত বড় বড় হোয়েলসরা আছে, তাদের কাছে যে সমস্ত পুরনো বিটকয়েনগুলো পারচেস করা ছিল, তারা কিন্তু বিলিয়নস অফ ডলারের সেল করে দিচ্ছে সেই সমস্ত বিটকয়েন। তো এই কারণের জন্য মার্কেটে কি আবার ক্র্যাশ নেমে আসতে পারে? এই সমস্ত জিনিস নিয়েই আজকের ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, তাই আশা রাখবো আপনারা লাস্ট অব্দি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বিশেষ করে এই নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। তো অন্যান্য নিউজ কভার করার আগে বিটকয়েন ইথেরিয়ামে কি হতে পারে সেই নিয়ে আমি একটু আগেই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপডেট দিয়ে দিয়েছি। তো সেখান থেকেই আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন রিসেন্ট আপডেটে আমি বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, ইথেরিয়ামের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে উইথ পিকচার আমি শেয়ার করে দিয়েছি। তাই এখনও যারা টেলিগ্রামে জয়েন হয়নি অবশ্যই হয়ে যান, কারণ সেখানে কিন্তু আমরা রিয়েল টাইমে বিভিন্ন আপডেটগুলো পাবলিশ করে থাকি। তো ফার্স্টে আমরা যদি একটু বিটকয়েনের চার্টে চলে আসি, মেন যে রেজিস্ট্যান্স জোন যেখান থেকে একটা পুল ব্যাক হওয়ার চান্স আছে, দ্যাট ইজ 1,12,000 থেকে 1,13,000-এর গন্ডি। ঠিক আছে, তো বুঝতেই পারছেন 17ই সেপ্টেম্বর না আসা অবধি এখান থেকে আবারও একবার কিন্তু প্রাইস আমরা মেবি 1.10 1.8 নেমে আসতে দেখতে পেতে পারি। একমাত্র 17th সেপ্টেম্বর যদি রেট কাট হয় তাহলেই কিন্তু এই যে জোনটা আছে দ্যাট ইজ মেন রেজিস্ট্যান্স জোন, এখান থেকে ছাপিয়ে বিটকয়েনকে উঠে যেতে দেখব। ইথেরিয়ামের ক্ষেত্রেও প্রায় সেমই অবস্থা। ইথেরিয়ামের চার্ট এখানে ক্লিয়ারলি আঁকা। ইথেরিয়ামের জন্য রেজিস্ট্যান্স জোন আছে $4,475। তো বুঝতেই পারছেন 17th সেপ্টেম্বর না আসা অবধি কিন্তু ওই অবধি বা এই প্রাইস রেঞ্জের মধ্যে অর্থাৎ 4,300-400 এই গন্ডির মধ্যেই ইথেরিয়ামের প্রাইস থাকবে। একবার রেট কাট হলে মেবি চান্স আছে এখান থেকে ফোর্সফুল ব্রেকআউট হওয়ার, এবং ব্রেকআউট হলে এখানে দেখতেই পাচ্ছেন কত দূর অবধি আপনারা চেস করতে পারেন। তো $5,000 জোন হয়ে যাবে তখন, খুব একটা ইম্পর্টেন্ট জোন, এবং ওই অবধি ইথেরিয়ামের প্রাইস সার্জ না হওয়ার কিছুটি নেই। তো এই হয়ে গেল বিটকয়েন ইথেরিয়ামের ব্যাপারে আলোচনা। বাট এখানে মেন যে প্রবলেম, যেটা ভিডিওর ফার্স্টেই বললাম, যে লং টার্ম যারা ইনভেস্টার আছে বা বেসিক্যালি 15-20 হাজার বা তারও তলায় যারা বিটকয়েন পারচেস করে রেখেছে, তাদের থেকে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। এবার এটা আদৌ প্রবলেম না এটা একটা পজিটিভ দিক, সেটা একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন লং টার্ম হোল্ডার স্টার্ট ডিস্ট্রিবিউটিং অ্যাজ বিটিসি প্রাইস ক্লাইমস। এবার কেউ 20,000, 15,000, কেউ $10,000 যারা অ্যাভারেজ বাইং করে রেখেছে তারা 1 লাখ, 1,10,000 এখানে তো সেল করবে, সেটাই স্বাভাবিক। এবার এর জন্য মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে কিন্তু পরিস্থিতি একটু ঘুরছে। এখানে একটু যদি আমি আর্টিকেলটা পড়ে বোঝানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ইট ইন্ডিকেটস দ্যাট লং টার্ম হোল্ডার্স আর সেলিং ট্রান্সফারিং দেয়ার কয়েন্স টু নিউয়ার শর্ট টার্ম হোল্ডার্স। এবার লং টার্ম হোল্ডার, শর্ট টার্ম হোল্ডার্স যার হাতেই ক্যাপিটালটা ঘুরুক না কেন বা ট্রান্সফার হোক না কেন, বিটকয়েন কিন্তু পারচেসের পালা চলছে। হ্যাঁ, এখানে লং টার্ম যারা হোল্ডার হয়ে থাকে তারা পুরনো দিনের প্লেয়ার বা হোয়েলস হয়ে থাকে। সো এখানে একটু ভাববার বিষয় আছে যে তারা কিছু তো একটা ভালো বুঝেছে বা কিছু তো একটা বুঝেছে যে কারণের জন্য তারা বিলিয়নস অফ ডলারের পজিশন স্কোয়ার অফ করে দিচ্ছে। বাট এখানে আরও একটা জিনিস বোঝার, বিটকয়েনের সাপ্লাই কিন্তু ক্যাপ 21 মিলিয়ন, এবং যে হারে উৎপাদন হচ্ছে অর্থাৎ যে হারে বিটকয়েন মাইন হচ্ছে তার চেয়ে বাজারে ডিমান্ড বেশি আছে। এবার যারা ছোট ছোট রিটেলার আছে বা যারা ছোট ছোট টাইমে হোল্ড করে, তাদেরকে যদি বিটকয়েন পারচেস করতে হয়, কোনো না কোনো এক জায়গায় তো তাদের সেলার প্রয়োজন হবে। তো সেলার যদি মার্কেটে অ্যাভেলেবেল না থাকে, বিটকয়েনের স্থানান্তর কোনোভাবে সম্ভব হবে না। তো একটা দিক থেকে দেখতে গেলে যারা লং টার্ম ক্যাপিটাল গেইন করে ফেলেছে তারা সেল করে দিচ্ছে, সেই সেলিংয়ের কিছু অ্যামাউন্ট বা কিছু কিছু সংখ্যার বিটকয়েন এই ছোটোখাটো যারা আছে তারা কিনে নিচ্ছে। তো ক্যাপিটালের মধ্যে ফ্লো হচ্ছে কিন্তু, তো এই জিনিসটা খারাপ মোটেই নয়। এবার আমি চলে আসছি ইউটিএক্সও মেট্রিক্স চার্টে। এখান থেকে বোঝা যায় যে কত পুরনো কয়েন এখানে সেল করা হচ্ছে। তো এখানে যদি আপনারা একটু ক্লিয়ারলি দেখেন ডায়াগ্রামটা, এখানে যেখানে পিঙ্ক হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে মিনিমাম 10 ইয়ার্স যাদের কাছে হোল্ডিংসে ছিল, অর্থাৎ আজ থেকে 10 বছর আগে যারা বিটকয়েন পারচেস করে রেখেছিল তারা কিন্তু সেল করছে, এবং সেল হতে হতে এটা গ্রাফটা প্রায় জিরোর কাছাকাছি নেমে এসছে। অর্থাৎ ইউটিএক্সও মেট্রিক্স অনুযায়ী যারা 10 বছর বা তারও পুরনো বিটকয়েন হোল্ডার্স তারা কিন্তু স্কোয়ার অফ করে দিচ্ছে তাদের পজিশনগুলো। হ্যাঁ, মার্কেটে এটা একটা ভাবার দিক খুলে দেয়, বাট
পজিশন স্কোয়ার অফ হলে কেউ না কেউ সেটা পারচেস করবে, তো বিটকয়েনের প্রাইস কিন্তু বাড়বে। এবার নেক্সট আর্টিকেলে চলে আসছি যে পরিমাণটা কত। তো দেখতেই পাচ্ছেন বিটকয়েন হোয়েলস ডাম্প 1,15,000 বিটিসি ইন বিগেস্ট সেল অফ সিন্স মিড 2022, অর্থাৎ 2022 সালের পর থেকে হোয়েলস, এবার এখানে হোয়েলস মানে সবাই যে লং টার্মের হোয়েলস সেটা আমি বলতে পারবো না, তবে 1,15,000 বিটকয়েনের মধ্যে আপনারা ধরে চলতে পারেন যে 90,000 থেকে 1,00,000 বিটকয়েন আছে যেগুলো 10 বছরের পুরনো হতে পারে। তো সেই পরিমাণ বিটকয়েন কিন্তু সেল হয়েছে এবং তার অ্যামাউন্টও প্রায় $12.7 বিলিয়ন কাছাকাছি। এবার এরও তথ্য আমরা দেখতে পাচ্ছি, ডায়াগ্রামটা আশা করি আপনাদের সামনে ক্লিয়ার। 1,000 থেকে 10,000 যাদের কাছে ব্যালেন্স ছিল তাদের মধ্যে, অর্থাৎ তাদের ব্যালেন্স সিটে বিটকয়েনের পরিমাণ কিন্তু মারাত্মক ডিক্লাইন ঘটেছে। এবার এই জিনিসটাকে আমি ফার্স্টেই বুঝিয়ে দিলাম যে খুব একটা পজিটিভ ধরারও কিছু নেই, খুব একটা নেগেটিভ ধরানোর কিছু নেই, কারণ মার্কেটে বিটকয়েনের ফ্লো হতে গেলে বায়ার্স থাকতে হবে, সেলারও থাকতে হবে। এবার যদি শুধুমাত্র বায়ার অ্যাভেলেবেল আছে, সেলার কেউ নেই, তাহলে তো বিটকয়েনের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গ্যাপ সেটা অনেক বেশি বেড়ে যাবে, তো সেটা কোনো কয়েনের জন্যই ভালো নয়, ঠিক আছে। তো যারা বেচছে এবং যারা কিনছে দুপক্ষ মিলেই কিন্তু বিটকয়েনের প্রাইসটাকে ঠিক জায়গায় ধরে রাখছে। এবার আরও একটা পজিটিভ দিক আপনাদেরকে দেখাই, আমি চলে এসেছি বিটকয়েনের সিএমই ফিউচার্সের চার্টে। শর্ট টার্মের মধ্যে কি হতে পারে, কিছুদিন আগে আমি দেখেছিলাম এই পার্টিকুলার জোন বরাবর, দ্যাট ইজ $1,17,000, এই অবধি কিন্তু বিটকয়েনের মধ্যে একটা সিএমই গ্যাপ তৈরি হয়েছে এবং সেটা ওই 1 আওয়ার 15 মিনিটস 4 আওয়ার্সের চার্টে আপনারা দেখতে পাবেন, ওয়ান ডের চার্টে চলে গেলে দেখতে পাবেন না। তো ওই অবধি কিন্তু প্রাইস সার্জ হওয়ার একটা প্রবণতা আছে এবং সেটাও কিন্তু 17 সেপ্টেম্বরের আশেপাশে আমরা দেখতে পাবো। সো কি এটাও কিন্তু একটা পজিটিভ দিক, বাট অ্যাট দ্য মিন টাইম এটাও কিন্তু জেনে রাখা প্রয়োজন, যদি ডেলির চার্টে আমরা শিফট হয়ে যাই তাহলে অনেক আগে থেকেই বলে আসছি যে $92,000 কাছাকাছি কিন্তু একটা সিএমই গ্যাপ আছে যেটা কিন্তু ফুলফিল হয়নি। এবার এই গ্যাপটা যে ফুলফিল হবেই বা এরকম যে সবসময় ফুলফিল হয় তার কোনো মানে নেই, বারবারই বলে এসেছি। সো এখন যা মার্কেট পরিস্থিতি, আর 17 সেপ্টেম্বর আর হাতে গোনা 10 দিন বাকি, ঠিক আছে, তো সেইটুকুনি টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েন এত তলায় নামবে না বলেই আমাদের অনুমান। এবার কেন বলছি আরও জোর দিয়ে, লিকুইডিটি হিটম্যাপের চার্টে চলে আসছে। লিকুইডিটি হিটম্যাপে গেলে যদি আপনারা দেখেন তলার দিকে লিকুইডেশন গ্র্যাব করার চান্স নেই বলেই চলে। অ্যাট দ্য মিন টাইম ওপর দিকে যদি আপনারা তাকান তাহলে কিন্তু দেখতে পাবেন জোনটা ইয়েলো লাইনে ভরে গেছে, অর্থাৎ মার্কেটকে যদি লিকুইডিটি গ্র্যাব করতে হয়, অর্থাৎ যারা শর্ট করে রেখেছে তাদেরকে লিকুইডেট করতে হয়, তাহলে কিন্তু মার্কেটকে প্রায় 1.20-1.17 কাছাকাছি একবার উঠতেই হবে। সো এখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে বিটকয়েন শর্ট টার্মের পার্সপেক্টিভে, অর্থাৎ 17 সেপ্টেম্বর বা +- 5 ডেজের মধ্যে বিটকয়েনের প্রাইস 1.17 থেকে 1.20-তে না যাওয়ার কিছুটি নেই। এবার এফওএমসি মিটিংয়ের ডায়াগ্রামে চলে আসলে যে প্রবণতা বা পসিবিলিটিটা ছিল 80%-এর কাছাকাছি, তারপর বেড়ে দাঁড়ালো 90%-এর কাছাকাছি, আজকের ডেটে দাঁড়িয়ে, অর্থাৎ আর 10 দিন পরে এফএমসি মিটিং আছে, সেখানে রেট কাট হবে কি হবে না সেই প্রবাবিলিটিস এখন 100%-এ গিয়ে দাঁড়িয়েছে। সো এটাও কিন্তু একটা ট্রিগার পয়েন্ট হবে, কারণ দেখুন মার্কেটে এখন যেখানে পড়ে আছে এখানে কোনো রকম ট্রিগার পয়েন্ট নেই, অর্থাৎ কোনো রকম ক্যাটালিস্ট নেই। মানুষ যেখানে ইনভেস্ট করবে কোনো খেই খুঁজে পাচ্ছে না, কোনো নিউজ নেই যে ইনভেস্ট করে দেবে। সো এই নিউজটা কিন্তু একটা ট্রিগার পয়েন্ট হতে পারে যে এর কারণের জন্য কিছু নতুন ক্যাশ ফ্লো হলো এবং যে কারণের জন্য মার্কেট আবার রিভার্সাল দিতে আরম্ভ করলো। সো বুঝতেই পারছেন আস্তে আস্তে সমস্ত যেগুলো নেগেটিভ নিউজ ছিল পজিটিভ নিউজে কনভার্ট হয়ে যাচ্ছে যত 17 সেপ্টেম্বর ডেটটা এগিয়ে আসছে। এর পাশাপাশি যদি গ্লোবাল M2 অর্থাৎ গ্লোবাল লিকুইডিটি চার্ট দেখায় তাহলে ইউএস M2-র চার্টও কিন্তু উত্তরোত্তর বেড়েছে, চায়নাতেও বেড়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোরও বেড়েছে, জাপানেরও বেড়েছে, অর্থাৎ গ্লোবাল লিকুইডিটি বা ক্যাশ প্রিন্টিং এটা কিন্তু বেড়েছে, অর্থাৎ মার্কেটে লিকুইডিটির কোনো রকম অভাব নেই, শুধু প্রয়োজন সেই লিকুইডিটির কিছু পরিমাণ এই মার্কেটে ঢোকা, এবং তাহলেই কিন্তু আমরা মেন ট্রিগার পয়েন্ট পেয়ে যাব। এবার আমাদের মেন সংশয় অল্ট কয়েন্ট। তো অল্ট কয়েন্ট নিয়ে আমি যদি একটু চলে আসি, তার আগে আমি একটা ছোটো জিনিস দেখিয়ে দেখার চেষ্টা করছি। বাইন্যান্স বা যে সমস্ত বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো আছে, FTX কোল্যাপস করে যাওয়ার পর থেকেই জানেন যে তাদের যে রিজার্ভ আছে পেস করে প্রতি ত্রৈমাসিকে। তো বাইন্যান্স 1 সেপ্টেম্বর পেস করেছে, দেখতে পাচ্ছেন বিটকয়েন যে পরিমাণ যে হোল্ডার্স আছে বা যে পরিমাণ তাদের অডিয়েন্স আছে বা কাস্টমার্স আছে তাদের এগেনস্টে প্রায় 6,08,000 বিটকয়েন তারা রিজার্ভ করে রেখেছে। ইথেরিয়ামের সংখ্যাও প্রায়
43 লাখসের কাছাকাছি, ইউএসডিটি দেখতেই পাচ্ছেন প্রায় $31 বিলিয়ন কাছাকাছি, বিএনবিও দেখতে পাচ্ছেন প্রায় 40 লাখের কাছাকাছি তাদের কাছে স্টোর করা আছে। অর্থাৎ এইটুকুনি আমরা শিওর থাকতে পারি যে বাইন্যান্সের যদি কোনো রকম বড়সড় হ্যাকিং হয় তাহলে মোটামুটি তার যে কাস্টমার আছে তারা সেফগার্ড থাকবে, কারণ এদের যে ব্যাকআপে অ্যামাউন্ট বা যে সংখ্যার অ্যাসেটগুলো হোল্ড করছে ব্যাকআপ দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, চলে আসছি আমি একটু অল্ট কয়েন সিজনে। এবার এখানে একটা ডায়াগ্রাম উঠে এসছে যে মোটামুটি বিটকয়েন হাভিং হওয়ার পর কতদিন সময় লাগে বিটকয়েনের ডমিনেন্স পড়তে, এবং এখানে অ্যাপ্রক্স একটা 400 দিন ধরে হিসেব হয়েছে। এবার 2017তেও আমরা দেখতে পেয়েছি সেম জিনিস, 2021এও দেখতে পেয়েছি। মোটামুটি বিটকয়েন হাভিং হওয়ার 400 দিনের মধ্যে আমরা বিটকয়েনের ডমিনেন্স অল টাইম লোয়ের কাছাকাছি চলে যেতে দেখতে পাই। তো তার সূত্রপাত কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, এবং বিটকয়েন হাভিং হওয়ার পর মোটামুটি অনেকটা দিনই পেরিয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। সো আমরা 2025-এ নভেম্বর ডিসেম্বর করে কিন্তু এই যে বিটকয়েনের ডমিনেন্স আরও ডিক্লাইন হতে দেখতে পাবো, এবং অল্ট কয়েনগুলো আস্তে আস্তে ট্রিগার হবে। মেবি কোনো অল্ট কয়েন জানুয়ারি মাসে বাড়বে, কোনো অল্ট কয়েন নভেম্বর মাসে পিক দেবে, ফেব্রুয়ারি মাসে পিক দেবে 2026-এর। এইভাবে করে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স পড়ছে, অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স ইনভার্সলি প্রপোর্শনাল টু অল্ট কয়েনগুলোর মার্কেট ক্যাপ। তো বিটকয়েনের ডমিনেন্স যত পড়বে তত আমাদের ভালো, এবং বুঝতেই পারছেন যে প্রায় যেটা 70 টাচ করে গেছিল সেটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে 56%-এ নেমে এসছে। সো এটাও কিন্তু একটা দিক যেটা অল্ট কয়েনগুলোর মার্কেট ক্যাপকে গ্রোথ হওয়াকে ট্রিগার করতে পারে। আরও একটা নিউজে চলে আসছি, এখানে একটা ক্রিপ্টো কোয়ান্টের ডাটা পাবলিশ হয়েছে, এবং এখানে বিভিন্ন ধরনের জিনিস তারা পর্যালোচনা করে, এবং সেই অনুযায়ী বাইন্যান্সের মধ্যে কোন কোন অল্ট কয়েনগুলোর মধ্যে ম্যাসিভ ইনফ্লো হচ্ছে সেই নিয়ে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে। এবং ম্যাসিভ ইনফ্লো বলতে পজিটিভ ভলিউম ইনফ্লোই বোঝাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফেট, এএমপি, এসএনএক্স, জেডআরএক্স, এএনকেআর এইগুলোর মধ্যে কিন্তু প্রিভিয়াস উইকে ব্যাপক ভলিউম ইনফ্লো হয়েছে। তার সাথে সাথে আরও কিছু কয়েন আছে, ম্যাটিক, চিলিজ, সুই, ইল্ড, গিল্ড গেমস, ইএনএস, এবং এই প্রত্যেকটা কয়েন দেখবেন সামান্য সামান্য হলেও বাড়ছে। এবং একটু জিনিসে এবং থেকার এবং একটা জিনিস একটু খেয়াল করুন, বিটকয়েন পড়ুক বাড়ুক থিতিয়ে থাকুক, বিভিন্ন অল্ট কয়েনগুলো কিন্তু বাড়ছে। ডোজ কয়েন কিন্তু রিসেন্টলি বেড়েছে আজকালকের মধ্যে, এবং যেটা কিছুদিন আগেই বলেছিলাম যে এরপর থেকে এই ডাইভার্সিফিকেশান বেড়ে যাবে। বিটকয়েন পড়ুক বাড়ুক কিছু যা আসবে না, অল্ট কয়েনগুলো কিন্তু টাইম টু টাইম পারফর্ম করে যাবে, এবং সেই পারফরমেন্সের সময় সেই অল্ট কয়েনগুলোকে আপনাদেরকে বেচতে হবে। এবং কোনো পার্টিকুলার টাইম নেই যে এই ডেটেই অল্ট কয়েনগুলো তার পিক দেবে। বিভিন্ন অল্ট কয়েন পিক অলরেডি দিয়ে দিয়েছে, কিছু কিছু অল্ট কয়েন আছে নভেম্বর ডিসেম্বর করে পিক দেবে, কিছু কিছু অল্ট কয়েন আছে ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি মার্চ করে পিক দেবে। তো সেই সময় কিন্তু সেগুলোকে আপনারা নজরে রেখে বেচতে হবে। তো আর্টিকেলটায় কিছু কিছু কয়েনের নাম বলে দিলাম, এগুলো আপনারা অবজার্ভ করুন। আমি কোনোভাবেই বলছি না এগুলো ট্রেড নিয়ে নিন দেখা মাত্র, ঠিক আছে? অবজার্ভ করুন, যদি মনে হয় তাহলে আপনারা ট্রেড নিতে পারেন। চলে আসছি নেক্সট আর্টিকেলে। অল্ট কয়েন যখন বলছি, অল্ট কয়েন সিজন ইন্ডেক্সও দেখিয়ে রাখা প্রয়োজন। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের মধ্যেও কিন্তু ব্যাপক আমরা সার্চ দেখতে পেয়েছি, অলরেডি কিন্তু 65 টাচ করে গেছিল। হ্যাঁ, খানিকটা বাড়বে, খানিকটা পড়বে, রিটেস্ট নেবে, কারণ এটা একটা অসিলেশন ইন্ডিকেটার আপনারা মনে করে চলতে পারেন। তো সেই হিসেবে 59-এ পড়ে আছে। বাট আমরা যে অল্ট কয়েন র্যালির দিকে এগোচ্ছি আশা করি আপনারা বুঝতেই পারছেন, কারণ সমস্ত জিনিসই কিন্তু সেটা ইঙ্গিত দিচ্ছে। এবার বারবারই বলছি অল্ট কয়েনগুলো আসবে, বেচতে হবে। তো আপনারা যদি সেই বিষয়ে না জেনে থাকেন, বিগিনার্স হয়ে থাকেন, কখন বেচতে হবে সেটা বুঝতে পারছেন না, বা ইভেন কিনে উঠতে পারেনি, তাদের জন্য কিন্তু অলরেডি আমরা সার্ভিস লঞ্চ করে দিয়েছি। এখানে 4-5টা সার্ভিস আমরা দিই। প্রিমিয়াম ক্রিপ্টো সিগন্যাল সার্ভিস, যেখানে আমরা ডে টু ডে ক্রিপ্টো সিগন্যাল প্রোভাইড করি ট্রেড করার জন্য, সেটা আপনারা নিয়ে নিতে পারেন। অথবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, যদি আপনারা পোর্টফোলিও এখন অবধি না বানিয়ে থাকেন, খুব বড় ভুল করছেন। এরপর হয়তো আর টাইম দেবে না মার্কেট, ঠিক আছে? হটহাট করে অনেক কয়েন বেড়ে যাবে, তখন ভাববেন যে কিনে নিলে ভালো হতো। তো এখনও যদি সেটা না করে থাকেন, পোর্টফোলিও সাজিয়ে না থাকেন, পিএমএস জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া পোর্টফোলিও বানিয়ে ফেললে কখন বেচতে হবে, আদৌ আপনার কেনা কয়েনগুলো ঠিক হয়েছে কি না, বা কোন কয়েন বাদ দিতে হবে, সেগুলো না জেনে থাকলে পোর্টফোলিও চেকিং সার্ভিসও আছে। এ বাদে এক্সক্লুসিভ সাপোর্ট সার্ভিস আছে, ইমিডিয়েট কোনো কোশ্চেন থাকলে সেগুলোর ইমিডিয়েট সলিউশন আমরা প্রোভাইড করে থাকি। তো এগুলোর মধ্যে কোনো একটা সার্ভিস নিতে হয়, বা আপনার পছন্দের মতো যে কোনো সার্ভিস নিতে হয়, অবশ্যই জানেন। নর্মাল টেলিগ্রামে জয়েন হবেন, সেখানে মডারেটর অ্যাকাউন্ট পাবেন, সেখানে কন্ট্যাক্ট করবেন, সে ডিটেলসে বলে দেবে প্রাইস কত, কীভাবে জয়েন হতে পারবে, ঠিক আছে? এরপর চলে আসছি একটা অল্ট কয়েন, দ্যাট ইজ টন। এবং টন কিন্তু অলরেডি তার ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্স বাড়াচ্ছে। টন বলতে দ্য ওপেন নেটওয়ার্ক, টেলিগ্রামের, আশা করি আপনারা চেনেন প্রত্যেকে। ট্যাপ টু আর্ন গেমগুলো যখন খেলতেন, ওটা বেসিক্যালি ওই টনের ব্লক চেন দিয়েই সমস্ত গেমগুলো এসেছিলো। তো টন সেট টু অ্যানাউন্স নিউ পার্টনার অ্যাজ টেলিগ্রাম গ্রোথ অ্যাক্সিলারেটস, অর্থাৎ টন এবার একটা ওয়ার্ল্ড ওয়াইড তার ডমিনেন্স বাড়ানোর জন্য একটা নতুন গ্লোবাল পার্টনারের সন্ধান করেছে, মেবি পেয়েও গেছে। এবং টনের অফিসিয়াল পোস্ট থেকে আপনারা বুঝতে পারছেন যে নাম কিছুদিনের মধ্যে অ্যানাউন্সও করে দেওয়া হবে। সো টনের কিন্তু প্রেজেন্স বা মার্কেট ক্যাপ ইন ফিউচার বাড়তে পারে। এই নিউজটা এখন থেকে দেখিয়ে রাখলাম, এই নিউজটাকে কাজে লাগিয়ে যারা ট্রেড করতে পারেন, এখনই কিনে নেওয়ার কিছু নেই।
আগে নিউজটা ফলো করুন, কোন দিকে এগোচ্ছে দেখুন, চার্ট দেখুন, তারপর যদি বোঝেন তারপর কিনবেন, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে একটা জিনিস কভার করেছিলাম যে দুদিন আগে একটা রটনা রটেছিল যে ইউএসডিটি তাদের বিটকয়েনগুলো সেল করে গোল্ড কিনে নিচ্ছে। তো সিইও অফিসিয়ালি এসে জানিয়ে দিয়েছে না, এটা রং এবং ভুয়ো খবর এবং তারা কোনো রকম বিটকয়েন সেল করেনি, ঠিক আছে? চলে আসছি আমাদের নেক্সট আর্টিকেলে। এবং ইন্ডিয়াতে যারা থাকে 2024-25 সালে যে ফাইন্যান্সিয়াল ইয়ার আছে সেই অনুযায়ী যে ট্যাক্স রেগুলেশন বেসিক্যালি সেমই আছে এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 247 এর আন্ডারে পড়ে এবং ভিডি অর্থাৎ ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটের আন্ডারে পড়ে। কোনো রকম পরিবর্তন হয়নি। 30% ট্যাক্স অন গেন এবং 1% টিডিএস। এবার কি কি ট্রেডিং করলেও দিতে হবে, স্টেকিং করলেও যদি রিওয়ার্ড কমন দিতে হবে, এয়ার ড্রপ যদি পান সেখানেও দিতে হবে, মাইনিং থেকে ইনকাম হলে সেখান থেকেও আপনাকে ট্যাক্স দিতে হবে, এবং পেমেন্ট ইন ক্রিপ্টো অর্থাৎ কোথাও ঘড়ি কিনতে গেছেন, গাড়ি কিনতে গেছেন, কেউ ক্রিপ্টো দিয়ে পেমেন্ট নিয়ে নিল, আপনি করেও দিলেন, সেটাও কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের আন্ডারে পড়বে এবং সেখানেও কিন্তু ট্যাক্স দিতে হবে। এ বাদে এখানে অনেক বিস্তারিত জিনিস লেখা আছে, একটা ভিডিওতে পড়তে গেলে আধ ঘন্টা লেগে যাবে, আমি আর বড় করছি না। আর্টিকেলটার লিঙ্ক দিয়ে দেবো, যারা ইন্ডিয়াতে থাকে জানতে ইচ্ছুক কী কী করতে হবে, কী কী করা উচিত নয়, লিঙ্ক থেকে ডাইরেক্টলি পড়ে নিন, ঠিক আছে? চলে আসছি লাস্ট একটা ডায়াগ্রাম। এখানে দেখতেই পাচ্ছেন রিসেন্ট টাইমে অর্থাৎ আজ থেকে 15 তারিখের মধ্যে বিভিন্ন কয়েনের টোকেন আনলক হবে। তার মধ্যে এখানে যে কটা কয়েনের দেখতে পাচ্ছেন 5% 6% করে টোটাল সাপ্লাইয়ের আনলক হতে চলেছে। সেই কয়েনগুলো কিন্তু মেবি ডাম্প করতেও পারে সামান্য। এপিটি 2% আনলক হবে টোটাল সাপ্লাই, তো খুব একটা বেশি পরিবর্তন আসবে না। বাট যে সমস্ত কয়েনে ব্যানানা 6% চলে আসবে সাপ্লাই, তো এই সমস্ত কয়েনগুলো বিবি কয়েন, ঠিক আছে? তারপর পিইএকিউ, এই সমস্ত কয়েনগুলো কিন্তু ডাম্প করতে পারে। আর বড় সড়ো যে সমস্ত কয়েনগুলো আছে দেখুন, সোল, ডাব্লিউএলডি, ব্যাভাক্স, এই সমস্ত কয়েনগুলো যখন আনলক করে তারা কিন্তু বুঝে শুনে আনলক করে সামান্য, অর্থাৎ 0.09%, 0.06% এইভাবে কিন্তু মার্কেটে আসবে। তো এই সমস্ত কয়েনগুলো চিন্তার কোনো কারণ নেই। বাট যেগুলো 5-6% করে মার্কেটে সাপ্লাই চলে আসবে সেগুলো কিন্তু ডাম্প হতে পারে। স্ক্রিনশট তুলে নিন এবং যদি ট্রেড বেড নিয়ে থাকেন অবশ্যই রেগুলেট করুন। তো এই বলে ভিডিওটা আমি শেষ করছি। অনেক কটা জিনিস কভার করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন মার্কেটে কি হতে পারে। এবং 17 সেপ্টেম্বর অবধি আমাদের অপেক্ষা করতে হবে, তারপর একটা ভালো ক্যাটালিস্ট এলে মার্কেটের রিভার্সাল আসবেই আসবে। তো এই বলে ভিডিওটা শেষ করছি। অবশ্যই লাইক দিতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস সবার আগে পাবলিশ করা হয়। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।